দখলদার ইসরায়েল ও ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যম থেকে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ফের ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ভয়াবহ হামলা। এদিকে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টা নস্যাৎ হওয়ার জন্য দায়ী ইসরায়েল। কাতারের রাজধানী দোহায় বৈঠক করলেন হামাস ও ইসলামী জিহাদ নেতারা। আরো জানাবো গাজায় স্কুলে হামলার বিরুদ্ধে অবস্থান নিল বেলজিয়াম। এরপর থাকছে ইতালির উপপ্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, রাশিয়ায় আগ্রাসন চালানোর অনুমতি দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনছে পাশ্চাত্য। এবং সর্বশেষ জানিয়ে দেব বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, দাবি রাশিয়ার। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ফের ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ভয়াবহ হামলা। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে সরাসরি হামলার দাবি করেছে হিজবুল্লাহ। লেবানন ভিত্তিক এই সশস্ত্র সংগঠন জানিয়েছে তারা উত্তর ইসরায়েলের রামোট নাফতালি এলাকায় ইসরায়েলের সামরিক ব্রাক এবং অধিকৃত গোলান মালভূমির জাওরাতে বেশ কিছু আর্টিলারি সাইটে কাতিউষা রকেট দিয়ে হামলা চালিয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে ওই দুই স্থানে হামলা চালানো হয়। হিজবুল্লাহর দাবি এসব স্থানে তাদের রকেট সরাসরি আঘাত হেরেছে। কয়েকদিন আগেও ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তার আগে ইসরায়েলের উত্তরাঞ্চলের অবস্থিত বেইত হিলে অবস্থিত দেশটির একটি সামরিক ব্রাকে রকেট হামলা চালানো হয়। সে সময় হিজবুল্লাহ জানায় লেবাননের বিলিদা শহরে স্থানীয় সময় বুধবার সকালে ইসরায়েলি হামলায় একজন নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ হিসেবেই ইসরায়েলের সামরিক ব্রাকে রকেট হামলা চালানো হয়েছে। এছাড়া মাত্র কয়েকদিন আগেই গালিলি এলাকায় গাটুন অবস্থিত ইসরায়েলি সামরিক বাহিনীর 146তম ডিভিশনের নতুন সদর দপ্তরে একাধিক কাতিউষা রকেট দিয়ে ওই হামলা চালায় হিজবুল্লাহ। সে সময় ইসরায়েলি সামরিক বাহিনী জানায় লেবানন থেকে 30টি প্রজেক্টাইল ছুড়ে মারা হয়েছে বলে তারা শনাক্ত করতে পেরেছেন। তারা এইসব প্রজেক্টাইল লক্ষ্য করে গুলি চালিয়েছেন। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী। গাজায় সংঘাত শুরুর পর থেকেই হামাসের প্রতি একাত্মতা প্রকাশ করে ইসরায়েলের উপর হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলও, ফলে সীমান্তে উত্তেজনা বেড়ে গেছে। যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টা নস্যাৎ হওয়ার জন্য দায়ী ইসরায়েল। কাতার রাজধানী দোহায় বৈঠক করলেন হামাস ও ইসলামী জিহাদ নেতারা। অবরোধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কাতারের রাজধানী দোহায় বৈঠক করেছেন হামাস ও ইসলামী জিহাদ আন্দোলনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। বুধবার দোহায় হামাসের সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয় এবং এতে হামাসের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির শুরা কাউন্সিলের সভাপতি মোহাম্মদ দারবিস এবং ইসলামী জিহাদের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মহাসচিব জিহাদ আন নাখালাম। বৈঠক শেষে এক বিবৃতিতে আলোচনার বিষয়বস্তু জানিয়েছে হামাস। এতে বলা হয়েছে প্রতিরোধ নেতৃবৃন্দ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন বন্ধ, মানবতা বিরোধী অপরাধ করার কারণে ইহুদিবাদী নেতাদের বিচার করার আহ্বান জানিয়েছেন। এছাড়া বৈঠকে জানানো হয় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা অটল ও অবিচল থেকে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। দোহা বৈঠকে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সবগুলো প্রচেষ্টা বানচাল করে দেওয়ার জন্য ইহুদিবাদী ইসরায়েলকে দায়ী করা হয়। বিশেষ করে হামাস গত মাসে মধ্যস্থকারীদের পক্ষ থেকে উপস্থাপিত যুদ্ধবিরতির যে প্রস্তাব সম্মতি দিয়েছিল তা প্রত্যাখ্যান করার জন্য ইহুদিবাদী যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অভিযুক্ত করা হয়। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে উপস্থাপিত একটি প্রস্তাবে গত 2 জুলাই সম্মতি দিয়েছিল হামাস। ওই প্রস্তাবে আগ্রাসন বন্ধ করে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং এই উপত্যকার পণ্য নির্মাণের কথা বলা হয়েছিল। কিন্তু তেল আবিব ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরও গাজা মিশর সীমান্তে সেনা মোতায়েন করে রাখার দাবি তুলেছেন। এর ফলে গাজায় যুদ্ধ বন্ধ করার সব প্রচেষ্টা বানচাল হয়ে যাচ্ছে। গাজায় স্কুলে হামলার বিরুদ্ধে অবস্থান নিল বেলজিয়াম। গাজায় স্কুলে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বেলজিয়াম। দেশটি এ ধরনের হামলা সমর্থন করে না এবং তা বন্ধ চায় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। স্থানীয় সময় বুধবার বিকেলে এক এক্স বার্তায় এমনটি বলেছে বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয়। আল জাজিরার বৃহস্পতিবারের এক প্রতিবেদনে বলা হয় বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স এ একটি বার্তা পোস্ট করেছে। তাতে বলা হয়েছে গাজায় স্কুলে ইসরায়েলের সাম্প্রতিক হামলার নিন্দা জানায় তারা। জাতিসংঘের তথ্য উল্লেখ করে বলা হয় বাস্তুচ্যুত গাজাবাসীর আশ্রয় নেওয়া স্কুলগুলোতে 4 জুলাই থেকে এ পর্যন্ত
20টিরও বেশি হামলা হয়েছে, এতে প্রায় 300 জন নিহত হয়েছে। বেলজিয়াম বলছে বেসামরিকদের বিরুদ্ধে হামলা বন্ধ করতে হবে, আন্তর্জাতিক মানবাধিকার আইন অবশ্যই পালন করতে হবে, যুদ্ধবিরতির জন্য আমাদের আহ্বান পুনর্ব্যক্ত করছি। জুলাই মাস থেকে গাজায় হামলা জোরদার করেছে ইহুদিবাদী ইসরায়েল। তারা এবার অনবরত স্কুলগুলোতে হামলা চালাচ্ছে। এসব স্কুলে শরণার্থীরা আশ্রয় নিয়েছেন। সম্প্রতি বড় হামলার একটি হলো মধ্য গাজা শহরের আল দারাস জেলায় অবস্থিত আল তাবিন স্কুলে ইসরায়েলি হামলা। এই স্কুলে শরণার্থীরা আশ্রয় নিয়েছিলেন। সেখানে ফজর নামাজ আদায়কালে ইসরায়েল রকেট হামলা চালায়। এতে শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। 10 আগস্ট সকালে গাজায় মিডিয়া অফিস জানায়, বাস্তুচ্যুত মানুষকে লক্ষ্য করে ইসরায়েলি হামলা চালানো হয়েছে। আহতদের অবস্থা সংকটাপন্ন, প্রতি মুহূর্তে নতুন মৃত্যুর খবর আছে। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি বলেছে 3টি ইসরায়েলি রকেট স্কুলে আঘাত করেছে। ঘটনাটিকে একটি ভয়াবহ গণহত্যা হিসেবে বর্ণনা করেছে তারা। হামলায় নিহত অনেকের দেহে আগুন লেগে ছাই হয়ে গেছে। ইতালির উপপ্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, রাশিয়ায় আগ্রাসন চালানোর অনুমতি দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনছে পাশ্চাত্য। পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অস্ত্র সরবরাহ চালিয়ে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইতালি। দেশটির উপপ্রধানমন্ত্রী মাত্তিও সালভিনি বুধবার রোমে এক বক্তৃতায় বলেছেন, কিয়েভ সরকারকে আরও বেশি অস্ত্র সরবরাহ করার অর্থ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনাম। তিনি আরো বলেন, রাশিয়ার ভূখণ্ডে অনুপ্রবেশ করে দেশটির জনগণকে হত্যা করা হবে একটি বিপর্যয় যা নাটকীয়ভাবে একটি বিশ্বযুদ্ধে রূপ নেবে। ইতালির এই উপপ্রধানমন্ত্রী গত জুন মাসে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের আগে এক বক্তব্যে স্পষ্ট করে দিয়েছিলেন যে রাশিয়ার অভ্যন্তরে হামলার কাজে ব্যবহার হবে না এমন নিশ্চয়তা ছাড়া ইউক্রেনকে কোনো অস্ত্র দেওয়ার বিষয়টিতে রোম অনুমোদন দেবে না। তখন তিনি বলেছিলেন, রাশিয়ার অভ্যন্তরে কাউকে হত্যা করা হবে সোজা তৃতীয় বিশ্বযুদ্ধে ঢুকে যাওয়া। ইউক্রেন যুদ্ধ 2022 সালে শুরু হলেও দেশটির সেনাবাহিনী এতদিন রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানো থেকে বিরত ছিল, কারণ আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো কিয়েভকে যে অস্ত্র সরবরাহ করে আসছিল তার প্রধান শত্রু ছিল। এসব অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানো যাবে না। কিন্তু চলতি আগস্ট মাসের শুরুতে ইউক্রেন শুধু রাশিয়ার ভিতরে হামলাই চালায়নি, বরং কুলস্কো অঞ্চলে রুশ ভূখণ্ডের 30 কিলোমিটার পর্যন্ত ভিতরে ঢুকে পড়েছে। রাশিয়া বুধবার বলেছে, ইউক্রেনের সেনাবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি রকেট ব্যবহার করে কুলস্কো অঞ্চলের একটি কৌশলগত সেতুতে হামলা চালিয়েছে। ওই হামলায় বেসামরিক নাগরিকদের সরে যেতে সাহায্য করার কাজে নিয়োজিত কয়েকজন রুশ স্বেচ্ছাসেবী নিহত হয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো তার দেশের বিরুদ্ধে এই আগ্রাসনের নিষ্পত্তিমূলক জবাব দেওয়া হবে। পুতিন বহুদিন ধরে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটকে এই বলে সতর্ক করে দিয়ে আসছেন যে ইউক্রেন পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালালে যুদ্ধের কোনো সীমা পরিসীমা থাকবে না। বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, দাবি রাশিয়ার। রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মস্কোর মেয়র সের্গেই সোবআইনির দাবি করেছেন, বুধবার হওয়া এই হামলা রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী অন্তত 11টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। এছাড়া দেশটির অন্যান্য অঞ্চলের ড্রোন হামলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রামে স্থানীয় সময় ভোর 4:43 মেয়র বলেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুদের ড্রোন প্রতিহত করে যাচ্ছে। এটি মস্কোতে হওয়া সবচেয়ে বড় ড্রোন হামলার একটি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাচ্ছি। ক্রেমলিনের 38 কিলোমিটার দক্ষিণে অবস্থিত পোডোলস্ক শহরে কিছু ড্রোন ধ্বংস করা হয়েছে। মস্কো লক্ষ্য করে আগেও ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ, তবে গুরুতর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 2023 সালের মে মাসের পর বুধবার এত ব্যাপক পরিসরের ড্রোন হামলা হলো। আগের হামলায় 8টি ড্রোন ধ্বংসের দাবি করেছিল রাশিয়া। প্রাথমিকভাবে হামলায় হতাহত বা গুরুতর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে মেয়র জানিয়েছেন। রুশ কর্মকর্তারা বলেছেন, দক্ষিণ পূর্বাঞ্চলীয় ব্যানস্কে 23টি ড্রোন এবং অন্য এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। বায়ানস্কের গভর্নর টেলিগ্রামে বলেছেন, হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে হামলার বিষয়ে ইউক্রেন কোনো মন্তব্য করেনি। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার বিমান হামলা জোরদার করেছে ইউক্রেন। গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের মাধ্যমে দেশটির যুদ্ধের সক্ষমতা কমানো এসব হামলার উদ্দেশ্য। অন্যদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলের ছোট শহর নিউ ইয়র্ক নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। তারা বলেছে, ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের জনবহুল এলাকাগুলোর দিকে এগিয়ে যাওয়ার অংশ হিসেবে এই শহর নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। তবে নিউ ইয়র্ক শহরটি হাতছাড়া হওয়ার খবর এখনো স্বীকার করেনি ইউক্রেনের সেনাবাহিনী, তবে বলেছে রুশ বাহিনী এই শহরের কাছে এবং অন্যান্য এলাকায় হামলা চালিয়েছে।